10 জুলাই ব্রেকফাস্ট টেবিলে বসতে যাচ্ছি, এমন সময় আমার পরিচারিকা একটা চিঠি এনে টেবিলে রাখল। চিঠিটা আমার ব্যাচমেট এবং বর্তমানে প্রশাসনিক আধিকারিক অমিতের লেখা। সেটা হলো এই: প্রিয় অনি, প্রথমেই তোকে নতুন প্রকাশিত বইয়ের শুভ কামনা জানালাম। আশা করি তুই ভালোই আছিস। তোর কলম দীর্ঘজীবী হোক। এই চিঠিটা আজ তোর বন্ধু হিসেবে না, বরং এক অসহায় পিতা হিসেবে লিখছি। মাস 6 আগে আমার ছেলে আর ওর কিছু বন্ধু একটা ট্রিপে যায় হিমাচল প্রদেশে। আমি নিষেধ করিনি, বরং এই বয়সে লাইফটা এক্সপ্লোর করা উচিত মনে করে উৎসাহ দিয়েছিলাম। নিজের ছেলের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, হয়তো আছেও। তাই তার বন্ধু নির্বাচন হোক বা স্বভাব কখনো আমার সন্দেহ জাগেনি। ট্রিপ থেকে ফিরে 3 মাস সবটা ঠিক ছিল। মাস 3 পর একটা অদ্ভুত লক্ষণ ওর মধ্যে দেখলাম, যা আজও চলছে। এই মাস 3 ও বোবার মতো হয়ে গেছে। যার মুখ খুললেই খই ফুটতো, সে যেন নীরব পাথরের মতো হয়ে গেছে। বহু মনোবিদ, বহু ডাক্তার, বহু টেস্ট করেও কিছুই ধরা পড়েনি। ওর বন্ধুদের মুখেও এমন কিচ্ছু জানতে পারিনি যার সূত্রধরের কারণ জানা আমার পক্ষে সম্ভব। তাই নিরুপায় বাবার একটা অনুরোধ রইল, অন্তত একবার তুই এসে দেখে যা। ইতি অমিত বসু। চিঠিটা পাশে রেখে কফিটা শেষ করলাম। অমিতের ঠিকানা জানা ছিল। মনস্থির করলাম কালই গিয়ে একবার দেখে আসব। বন্ধু অনেকদিন পরে প্রয়োজনে মনে করলেও মনে যে করেছে, সেটা ভাবতে ভাবতেই ফিরে গেলাম প্রেসিডেন্সির সেই 2005-এর ব্যাচে। ফাইনাল ইয়ারে একসাথে ক্যাম্পাসে হুল্লোড় করে সেই যে সবাই সবার ট্রেনটা ধরল, এখন আর ব্যস্ত প্ল্যাটফর্মটাই শুধু পড়ে আছে। ট্রেন সব বেরিয়ে গেছে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে ছুটে গিয়ে নিখাত আড্ডার বদলে তার অপ্রত্যাশিত বিপদে করুণ আরতি শোনা এক প্রকার মন খারাপ করিয়ে দেওয়ার মতোই বিষয় বটে। জুলাই বেলা 1টা নাগাদ অমিতের বাসভবনে পৌঁছালাম। বাড়িতে অমিত নেই। একজন অফিসারের এই সময় বাড়িতে না থাকাটাই স্বাভাবিক। তার স্ত্রীর সাথে আলাপ হলো। আপনার নাম শুনেছিলাম আপনি আসবেন, কিন্তু আপনার পেশাগত পরিচয়টা ঠিক আমার জানা নেই। আপনি ভাগ্যিস আমাকে গোয়েন্দা ভেবে বসেননি। না আমি আইনের রক্ষক, না আমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আমি কিছু অতিলৌকিক বা যা ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন কোনো এনার্জি অনুভব করতে পারি। তবে যেহেতু সেসবের মান্যতা এই আধুনিক বিশ্বে কম, তাই সাইক্রিয়াটিক বা ডিটেকটিভ যে কোনো পেশাতেই আপনি আমাকে ভাবতে পারেন। এতে আমার বিশেষ কোনো আপত্তি নেই। আপনি তো ওর চিঠিতে সবটাই জেনেছেন। জেনেছি। আমি আপনার ছেলের সাথে দেখা করতেই আজ এখানে এসেছি। দেখা করা যাবে একবার? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আসুন আমার সাথে। ভদ্রমহিলাকে অনুসরণ করে এগিয়ে গেলাম তার ছেলের ঘরে। দরজা বন্ধ নেই। স্টাডি টেবিলের ওপর তন্ময় মনে পাশে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে অমিতের ছেলে। আমাদের উপস্থিতি জেনেও কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না তার মধ্যে। আমি একটু ওর সাথে একলা কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমি বেরিয়ে যাচ্ছি। আমি গিয়ে আরেকটা চেয়ার টেনে পাশে বসলাম। ছিপছিপে গরম, কোঁকড়া চুল আর শান্ত চোখের চাহনি, কিন্তু মুখে কোথাও ব্যাধি বা মানসিক চাপের রেখা ফুটে ওঠেনি। আমি তাকে ডাকলাম। সে নির্বাক ভাবলেশহীনভাবে বসে রইল, চাহনিটা বাইরের দিকে। আমার মনে হলো আমি এখানে অযথা সময় নষ্ট করছি। গোটা দুনিয়া হয়তো জানে যে আমি লেখক, আর জানে যে সাইকোলজির ছাত্র হওয়ার সুবাদেই আমার পক্ষে মানুষের মন পড়া সহজ। কিন্তু আমি যে শুধুই নেহাত নিজের নেশার তাগিদে প্যারানর্মালিটির প্রতি কৌতূহলী, সেটা কেউ জানে না।
গত বছর সংবাদপত্রে আমার একটা কেস সলভ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। তারপর থেকে প্ল্যানচেটের অফার আর প্যারানর্মাল কিছু ঘটলেই লাগাতার ফোন আসে। কৌতূহলী মানুষদের আইসোলেটেড হয়ে রহস্যভেদ করাটা স্বভাব। ভিড় তারা এড়িয়ে চলে বিতর্ক, কারণ একদল বসে আছে প্যারানর্মালিটিকে এক হাত নেবে বলে। তবে নিজেকে কিভাবে কনভিন্স করব এমন রোগ সারানো বা ভূত ছাড়ানো নাট্যরস রচনাতে? ছেলেটির স্টাডি টেবিলের ওপর রাখা একটা স্কেচ প্যাডের ওপর আমার নজর পড়ল। ভেতরে পরপর 4টে ফাঁকা পেজের পর পরবর্তী পেজে কিছু অদ্ভুত নকশা আঁকা। এটাকে ঠিক নকশা বলা চলে না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি খাসা এঁকেছ তো? এটা কি কোনো বিশেষ চিত্র? তার স্থির চোখ এখনো জানালার বাইরে। গোটা ঘরে অস্বস্তিকর আর অপ্রস্তুত পরিবেশ। ঘড়ির কাঁটার আওয়াজ ছাড়া অন্য উত্তর পেলাম না, আশাও করলাম না। অমিত জানে আমি বহু রেয়ার কেস সমাধান করেছি নিমেষে, যা বড় বড় কেউ কেটারা মাথা ঘামিয়েও পারেনি। তবে আমার খারাপ লাগবে না যদি সে ভাবে আমিও তার সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারি, কারণ এ তো আমার পেশা না। তবে কেন জানি না আমার কিছু অদ্ভুত লাগছে গোটা বিষয়টা। একটা ছেলে ভ্যাকেশনে গেল, সেখান থেকে ফিরে স্বাভাবিক ছন্দে তাকে বাকিরা দেখলো, হঠাৎ সে এভাবে পাথরের মতো হয়ে গেল। ভয়, বিস্ময় বা কোনো বিরূপ আবেগ ফুটে উঠছে না তার চোখে মুখে। না তার স্বাস্থ্যের অবনতি হয়েছে, না সে বিষাদগ্রস্ত। তবে কি হতে পারে? তার অলক্ষ্যে ডায়েরিটা ব্যাগে ভরে নিয়ে আমি অগত্যা স্থান ত্যাগ করলাম। জুলাই। কাল দুপুর থেকে যা যা জেনেছি সেটা হয়তো প্রত্যাশার শতহস্ত বাইরে ছিল। স্কেচ প্যাডের চিত্রটি যে নেহাত সাধারণ নয় সেটা নিয়ে সন্দেহ করিনি, কিন্তু সেটা সম্পর্কে যা জানতে পারি তা ভাবলেও শিউরে উঠি। গতকাল চিত্রগুলো নিয়ে আমি গেছিলাম আমার এক বহু পুরনো এবং পরিচিত অধ্যাপকের কাছে। পুরাণ হোক বা বিজ্ঞান, ভাষাতত্ত্ব হোক বা সমাজবিদ্যা, তার অগাধ চর্চা আর পারদর্শিতা হয়তো কিছু ধারণা আমাকে দিতে পারবেন এই আশাতে। ছবিটি দেখাতেই তিনি বিস্মিত হলেন। ঠাসা বইয়ের আলমারি তোলপাড় করে বেশ কিছুটা সময় ঘাটাঘাটি করবার পর একটা শতাব্দী পুরনো জরাজীর্ণ বইয়ের পাতা খুলে রাখলেন আমার সামনে। বাদামি রঙের কাগজে কালির অস্পষ্টতা থাকলেও দেখতে অসুবিধে হলো না যে সেখানেও সেই নকশা অঙ্কিত। তার পাশে প্রাকৃত ভাষাতে লেখা আছে কিছু স্তোত্র। প্রফেসরের দিকে তাকাতেই দেখলাম তিনিও বেশ চিন্তিত, যেন বহু প্রতীক্ষিত এবং আশঙ্কা সন্তর্পণে এগিয়ে আসছে। আমি তখনও বুঝিনি যে ঠিক কতটা অন্ধকার মানুষকে গিলে নিলে তার অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যায়। এই যন্ত্রের নকশা তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ, আরে তুমি জানো কি ভয়ঙ্কর এটা? স্যার, আপনি একটু খুলে বলবেন? হ্যাঁ, বলছি। তবে তুমি কিন্তু সবার আগে বলো যে এই যন্ত্রের নকশা, এই নকশা তুমি কোথায় পেলে? কে সেই সাধক? কোনো সাধক না, বরং একটা বছর 20-র ছেলে। হ্যাঁ, অসম্ভব। বিচলিত হয়ে প্রফেসর পায়চারি করতে করতে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলেন। তারপর তিনি বলতে লাগলেন, এই চিত্রটি হলো গ্রিব ইয়াব ইয়াম ফুরবা। ফুরবা কি সেটা জানা আছে? ওই ছুরি বা লম্বা স্টিক জাতীয়। ছুরি বলো না, ছুরি তো প্রতিহিংসাতে ঘাতক ব্যবহার করে। দেখতে অমন হলেও এর মানে বজ্র। এটি জ্ঞান এবং করুণার প্রতিনিধিত্ব করে। আর টেকনিক্যাল টার্মে যদি বলি ফুরবা বা কিলা হলো ক্রোধী ধ্যানের দেবতাদের মধ্যে 3টি সবচেয়ে ভয়ঙ্কর আর হিংস্রতার সাথে যুক্ত ক্রোধের সরঞ্জাম। হাইগ্রীব, বজ্রকিলয়
আর কালো মহাকাল। মানে মানুষের আশীর্বাদ রূপে ব্যবহার হয়, এটুকুই শুনেছি। ঠিকই শুনেছ। পদ্মসম্ভব আর অন্যান্য দেবতাদের কাছে উৎসর্গ করা বিশেষ ফুরবার ডায়াগ্রাম এটা। বজ্রকিলয়ের নাম শোনা? ইয়েস, গট ইট। যেটা তিব্বতী ভাষায় দর্জে ফুরবা। পশ্চিমে সবচেয়ে বেশি পরিচিত মহামহিম শাক্য ট্রিজিনের এমন অনেক মানুষ বজ্রকিলয় আশীর্বাদ দ্বারা ফল পায়। তাহলে এখানে ভয়ের কি আছে? নেগেটিভ এনার্জি কি থাকতে পারে? থাকলেও আমরা সেটাকে আলাদা করতে পারি না? আনফরচুনেটলি না। কিলা বা ফুরবা থেকে দেবতাকে আলাদা করা যায় না, তারা আলাদা নয়। আর এটা একটা জীবন্ত নির্মাণ গায়া দেবতা হিসেবে দেখা হয়। তাহলে এমন কি আছে যা ভাবাচ্ছে আপনাকে? হাইগ্রীব, বজ্রকিলয় আর মহাকাল সকলেই ক্রুদ্ধ এবং গোপন উচ্চ তান্ত্রিক দেবতা। হাইগ্রীব হল অমিতাভের ক্রোধময় প্রকাশ, বজ্রকিলয় হল বজ্রতত্ত্বের ক্রোধময় উদ্ভব, এবং মহাকাল হল ক্রোধী অবলিকিতেশ্বর। এই তিনের সমাহারে কি হতে পারে তুমি ভাবতে পারছো? বজ্রতন্ত্র সম্পর্কে আমি যেটুকু জেনেছি সেটা বই পড়ে। বাস্তবের প্রভাব বা প্রয়োগ কিছুই জানি না। তাহলে কি করা যেতে পারে আপনি বলে দিন। এর আইডিয়া একটা সোফিস্টিকেটেড আধুনিক ছেলের পক্ষে পাওয়া যে সম্ভব না, সে তুমি বুঝতেই পারছো আশা করি। খবর নাও কোথা থেকে, কিভাবে, কেন এ আসলো। তবে খুব সাবধান, বড় কঠিন এ রাস্তা। এসব উচ্চমার্গের মানুষও ঘাঁটতে চায় না বড় একটা। প্রয়োজনে ভেবে দেখো। ভাবার কিছু নেই স্যার। এর আগেও অনেক দুঃসাহসিক অভিযানে মৃত্যুকে সামনে থেকে দেখেও পিছিয়ে আসেনি। আজ তো একটা তরতাজা বাচ্চার জীবন রক্ষার প্রশ্ন। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি সফল হব। তুমি তো আমার অবাধ্যই থেকে এসেছো চিরকাল। তবে বিপদ মাঝে মাঝে নিঃস্বার্থ সাহসীদের দূর থেকে চোখ রাঙিয়ে ফিরে যায়। ঈশ্বর যেন এবারও তাই করে। কলেজে সেকেন্ড ইয়ারে এক মহামানব আমাকে বলেছিলেন, ভয় হলো জাতির ক্ষয়। আর তার অবাধ্য বাউন্ডুলে ছাত্র বলেছিল, সাইকোলজিতে ভয় হলো ফিক্সড ডিপোজিটে সুদের হার। যতদিন যাবে তত বাড়বে, আর গ্রাহকের লাভ হবে, মানে সাইক্রিয়াটিস্টদের। তারপর কানমোলাটাও নিশ্চয়ই মনে আছে। কিছুক্ষণের মধ্যেই লাইব্রেরির গুমোট ভাব কেটে শিক্ষক এবং ছাত্রের হাস্যরসে বাতাস পরিপূর্ণ হয়ে গেল। জুলাই, শেষ দুদিন দু চোখের পাতা এক করতে পারিনি। আজ মধ্যরাতের শুরুর দিকে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। এক নৈসর্গিক সৌন্দর্যের সামনে আমি দাঁড়িয়ে। সামনের সুবিশাল উপত্যকায় লাল রেন্ডার প্রবাহের প্রশমিত স্রোত, শ্বাসরুদ্ধকর পর্বত, আর একজোট বেঁধে আছে পাইন বন। ভেসে আসছে একটা অদ্ভুত বাঁশির সুর। গোটা প্রকৃতি যেন তার প্রভাবে স্থির হয়ে শুনছে, ঠিক আমারই মতো। সে সুর কানে আসলে অচল হয়ে যায় কল্পনা শক্তি। সে সুর দ্বিতীয়বারের জন্য আর মনে থাকে না। একটি বাচ্চা মেয়ে পাথরের পেছন থেকে আমাকে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে খিলখিল করে হাসছে। পাহাড়ি মেয়ে, ভারী মিষ্টি তার হাসি। চোখ দুটো যেন পান্না জোড়ার মতো উজ্জ্বল। আমি এগিয়ে যেতেই মুহূর্তে উবে গেল তার হাসি। প্রকৃতির নিবিড় শান্ত স্তরের বক্ষ ভেদ করে আর্তনাদ করে উঠল সে। ভয়তে এক ছুটে দূরে কুয়াশার মধ্যে হারিয়ে গেল সে। ঘুমটা ভেঙে গেল আমার। কেন দেখলাম এই স্বপ্ন? কি এর অর্থ? সুজয়ের বন্ধুদের সাথে কথা হয়েছে আমার। অলৌকিক কিছু তো দূরে থাক, একটা এমন কোনো লিড পাইনি যেটা আমার দিকভ্রষ্ট মনে একটু আলোর সন্ধান দেবে। হঠাৎ একটা মেসেজ আমার কাছে আসে, অজ্ঞাত নাম্বার। একটি তথ্য সে দিতে চাইছে, তাই দেখা করতে চেয়েছে আজ। 16 জুলাই,
কাল সারাদিন ডায়েরি না লিখতে পারার কারণ একটু সংক্ষেপে বলি। মেসেজে উল্লেখ করা ঠিকানা ধরে যথাসময় গিয়ে আমার দেখা হয় সুপ্রতিম অর্থাৎ অমিতের ছেলের এক বন্ধু বিকাশের সঙ্গে। বিকাশ ট্রিপে গিয়েছিল সুপ্রতিমদের সঙ্গে, অথচ আমি তার কথা শুনিনি, আর তাই তাকে আলাদাভাবে ডেকেও শোনাও হয়নি। বিকাশের কাছ থেকে যেটুকু জানতে পারি তার ভিত্তিতে এটুকু পরিষ্কার, এটা পার্সোনাল ফেভার থেকে আমার জীবনের অন্যতম স্মরণীয় কেস হয়ে উঠতে চলেছে। বহুদিন আগে স্যারের কাছে শুনেছিলাম আত্মার শুদ্ধি বধিরকে শ্রবণ দিতে পারে, বোবাকে শব্দ, আর সেই আত্মা অর্থাৎ আত্মবিবেক একবার যদি লোভী হয় সে আর নির্লিপ্ত হতে পারে না। বাবার ক্ষমতা সুপ্রতিমের কাছে নিজেকে শ্রেষ্ঠ ভাবার লাইসেন্স ছিল। ধীরে ধীরে তার মধ্যে জন্ম নিতে থাকে একটা অন্য সত্তা, দ্য মার্সিলেস প্রেডেটর। কিন্তু এত কম বয়সেও অসম্ভব নিয়ন্ত্রণ তার নার্ভের ওপর। কোথায়, কখন, কিভাবে তার প্রভাব বিস্তার করতে হবে সে ব্যাপারে তার মাথা একেবারেই পরিষ্কার। বিষয়টা আমার বন্ধু অমিতের কাছেই শোনা। জানিস অনি, সুপ্রতিম খুব ছোটবেলায় একটা ইঁদুর ধরে নিয়ে আসে, যেটা ওর অ্যানুয়াল ডে কস্টিউমটাকে ফুটো করে দিয়েছিল। প্রথমে তো খাঁচায় রেখে সে পুষতে থাকে, ভালো ভালো খাবার দেয়, কিন্তু তারপর শুরু হয় বিকল্প ট্রিটমেন্ট। প্রথমে লেজ কেটে দেয়, তারপর জ্বলন্ত শিক দিয়ে ছ্যাঁকা দিতে থাকে আর খাবার কমিয়ে দেয়। আর এই 10 বছরে ওই ছোট প্রাণী থেকে শিকার হতে থাকে মানুষ। হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে সব বলতে আমার ঘেন্না লাগছে, কিন্তু তোকে জানতেই হবে। তোকে জানতে হবে ঠিক কতটা অমানুষ ও তৈরি হয়েছে। তবে জানিস তো, একটা তফাৎ রাখে, ও মানুষকে প্রাণে মারে না, কিন্তু কষ্ট দেয়, আর সেটা মানসিকভাবে কষ্ট দেয়। ও এতদিনে বুঝতে পেরেছে যে শারীরিক যন্ত্রণা মানুষকে শুধু কষ্ট দেয়, কিন্তু মেন্টাল টর্চার একজনকে নরকে ঠেলে দেয়। ওর অভিধানে ওই আনএথিক্যাল শব্দটা সবকিছুকে ছাপিয়ে যায়। ওর মধ্যে যেন গড কমপ্লেক্স ডিসঅর্ডারটা বাসা বাঁধতে থাকে। জুলাই। ডায়েরি লিখতে লিখতে বার কয়েক থামতে হচ্ছে। যে ভয়কে চোখ রাঙিয়ে এত কেস সমাধান করেছি তাকে নতুন সাজে দেখছি। হ্যাঁ, ভয় আমিও পেয়েছি। নিজের মৃত্যুর থেকেও বেশি আতঙ্ক লাগে সামনের মানুষকে মরতে দেখলে। সুপ্রতিম তার বন্ধুদের সাথে হিমাচলে গিয়ে কোথায় কি কি করেছে সে সম্পূর্ণ তথ্য জানা সম্ভব হয়নি। যেটুকু দেখেছি বা জেনেছি তা অস্বাভাবিক নয়, আর 5টা ভ্যাকেশন ট্রিপের মতোই। হঠাৎ একটা খবর আমার ভাবনার মধ্যে নতুন উদ্বেগের কারণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সুপ্রতিম কখনো শারীরিক চাহিদার জন্য মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করত না। তার অভিসন্ধি স্পষ্ট ছিল। সে তার সুদক্ষ ব্যক্তিত্ব দিয়ে একটি মেয়েকে প্রথমে আকর্ষণ করবে, জেনে নেবে তার ভেতরের অন্ধকারের অবস্থান, এবং সবশেষে বিশ্বাসযোগ্যতা লাভ করবার পর পিশাচ হয়ে সেই অন্ধকারের অধিপতি হয়ে যাবে। সেদিন সুপ্রতিমের বাড়ি যাবার পর তার সাথে আমি আবার চেষ্টা করি কথা বলার, কিন্তু লাভ বিশেষ হয়নি। ওকে দেখে আমার বারবার মনে হচ্ছে একজন আত্মগ্লানিতে ডুবে মৌনতা বেছে নিয়েছে। ততদিনে সেই যন্ত্রচিত্রের কথা ভুলেই গিয়েছিলাম। মনে পড়ল যখন একটা জিনিস লক্ষ্য করলাম, সুপ্রতিমের ঘাড়ের কাছে একটা বিশেষ দাগ, যেটা প্রথম দিন আমি লক্ষ্য করিনি। ঠিক যখনই সেটা নিয়ে ভাবছি, সুপ্রতিম হঠাৎ আমার দিকে তাকালো। তার দৃষ্টিতে কাতরতা নেই, বিস্ময় নেই, নেই অসহায়তা, বরং আছে ক্ষোভ আর হিংস্রতা। আমার উপস্থিতি যে তার জন্য অসহ্য হয়ে উঠছে বুঝতে আর অসুবিধে হলো না।
তার ফ্যাকাশে মুখ এখন আর নেই, চোখ দুটো জ্বলছে লেলিহান শিখার মতো। হঠাৎ অদ্ভুতভাবে পারিপার্শ্বিক পরিবেশ যেন থমকে গেল এক মুহূর্তের জন্য। আর তারপর শুরু হলো এক বিচিত্র কাণ্ড। ঘরের মধ্যেকার তাপমাত্রা নেমে গেল, আর ঘরের মাঝখানে শুরু হলো অদৃশ্য কোনো শক্তির তাণ্ডব। সুপ্রতিমকে লক্ষ্য করলাম, দাগটা গভীর ক্ষতের মতো দেখাচ্ছে। পুরো ঘটনাটা ঘটল পলক ফেলার মধ্যে, আর নিমেষেই যেন সব স্বাভাবিক। সেই দাগটাও মুছে গেছে, আর সাথে সাথে ঠিক ঝড়ের পরে যেমন অদ্ভুত শান্তি বিরাজ করে, ঠিক তেমন নিথর পাথরের মতো দাঁড়িয়ে সুপ্রতিম। ও বাবা গো! হঠাৎ চিৎকার শুনতে পেলাম সুপ্রতিমের মায়ের। ঘর থেকে ছুটে গিয়ে হল ঘরে আসতেই যা দেখলাম, তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। হল ঘরের দক্ষিণ দিকে কাপবোর্ডের নিচে রক্তাক্ত শরীরে পড়ে আছে প্রৌঢ়া। তার হাতে আছে একটা ছুরি, যেটা সম্ভবত ল্যারিংস বরাবর নিজেই বিদ্ধ করে ফেলেছেন তিনি। তার চোখ দুটো তখনও আতঙ্কিত, আর ভয়ার্ত মুখ রক্ত শূন্য। উনি অমিতের বহু পুরনো পরিচারিকা। এই অস্বাভাবিক ঘটনার পর মুহূর্তেই আমি দেখলাম সুপ্রতিম দূর থেকে সবটা দেখছে। তার চোখে এই নৃশংসতার বিন্দু মাত্র আভাস দিচ্ছে না, বরং শান্ত ভাবলেশীন মুখে ভেসে আছে এক গোপন প্রসন্নতা। একটা খবর যেটায় আমি আমল দিইনি এর আগে, এবার যেন ঠিক এই মুহূর্তেই তার আবির্ভাব হল। কিছুদিন আগেই মারা গেছে সুপ্রতিমদের পোষা কুকুরটি। মৃত্যুর আগে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তারপর একদিন আকস্মিকভাবে মারা যায়। জুলাই, দিশেহারা নাবিকের মতো অতল সমুদ্রে যেন দাঁড় টেনে যাচ্ছি। ওদিকে প্রশাসনিক ভবন থেকে অমিতের বদলির খবর এসেছে, তাকে চলে যেতে হবে অন্য শহরে। রাত থেকে ঘুমটা বারবার ভাঙছে। উঠে ব্যালকনিতে এসে বসেছি। চাঁদ যেন মেঘের আড়ালে ক্ষয়ে যাচ্ছে। বাইরে নির্জন রাতে তার ক্ষীণ আলো মেখে আছে মাটি। এ রাতের অন্ধকার যেন অতৃপ্ত। এর দীর্ঘ বিস্তৃত ট্র্যাজেডি আর প্রাচীন অভিশাপ ফিসফিস করছে বাতাসে কোনো নির্যাতিত আত্মার ক্ষীণ কান্নার মতো। হঠাৎ কয়েক মিটার দূরে দেওয়াল বেয়ে যেন একটা সরীসৃপ উঠতে গিয়েও অন্ধকারে গা ঢাকা দিল। মানুষের মতো আকার হওয়া সত্ত্বেও সে যে মানুষ না, সেটা বলার অপেক্ষা রাখে না। ব্যালকনি থেকে ঘরে ঢুকলাম। আলো জ্বালাতে গেলাম, কিন্তু জ্বলল না। কেটে গেছে বাল্বটা। একটা বাতি ধরানো, তার শিখা রাতের শ্বাসরুদ্ধকর অন্ধকারকে ভেদ করার জন্য লড়াই করে চলেছে। আবারও সেই সরীসৃপের ছায়ামূর্তি প্রকট হলো। বোধ করলাম একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা বেয়ে বইছে। তবু নার্ভ আমার সহজে দমে না। এবারও তাই হলো। টেবিল থেকে হাই ইন্টেন্সিটির টর্চটা নিয়ে মারলাম সেদিকে। অন্ধকারের মধ্যে তীব্র আলোতে দেখতে পেলাম প্রাণীটির চেহারা। এই লিকলিকে বিকট শরীর অবশ্যই কোনো পার্থিব প্রাণীর হতে পারে না। চোখে আলো পড়ায় তার ক্ষিপ্রতা যেন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। ধীরে ধীরে এগিয়ে আসছে সে। তার অক্ষিগোলক স্থির। সেই অপার্থিব দূষিত সত্তার হাতে রয়েছে একজোড়া নরগরটি। অসম্ভব খিদে যেন তার ওই সাদা স্থির চোখ দুটোয়। আর সামনে প্রস্তুত আজকের শিকার। প্রকৃতিও যেন এক মুহূর্তের জন্য শ্বাসরুদ্ধ করে এই ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করছে। বাতাসে ভেসে আসছে একটা বিকট পচা গন্ধ। টর্চটা শক্ত করে ধরলাম। হঠাৎ মুহূর্তের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। ঘরের মধ্যে প্রবেশ করলো আমার পোষা জার্মান শেফার্ড। গর্জন করে এক লাফে সামনে এসে দাঁড়াতে সেই প্রাণীটি ব্যালকনির টোপকে ঝাঁপ দিল পেছনের বাগানে, আর মিশে গেল নিকষ ঘন অন্ধকারের মধ্যে। একটা বিশাল পাথর যেন ভেতর থেকে নেমে গেল, তবুও যেন স্বাভাবিক হতে পারলাম না। আমার পোষ্যটি তখনও ডেকে যাচ্ছে।
ঠিক এই সময় একটা কল এলো। হ্যালো। অনিরুদ্ধ, আর ইউ অল রাইট? ফর্চুনেটলি স্যার। যে ফুরবার স্কেচটি তুমি নিয়ে এসেছিলে সেটি কেন জানি না কাল আবার ভালো করে লক্ষ্য করলাম। না অনিরুদ্ধ, না, একটা বড় ভুল হয়ে গেছে আমাদের। পৈশাচিক শক্তির বিনাশের জন্য ফুরবার ফলক ব্যবহার করা হয়। ফুরবার উপরের প্রান্তটি তান্ত্রিকরা আশীর্বাদের জন্য ব্যবহার করেন, কিন্তু এটা না, মানে তুমি কালকে চলে এসো, ফোনে এভাবে বোঝানো সম্ভব নয়। জুলাই রাতে ঘুম না হওয়ার দরুন শরীর যেন একেবারে ছেড়ে দিয়েছে। তবুও আশঙ্কা আমাকে টেনে নিয়ে গেল শ্রীরামপুরের ঠাকুরদাস লেন পর্যন্ত। স্যারকে উদ্বিগ্ন লাগলো। চেয়ার টেনে বসলাম কাছে। বেশ কিছুক্ষণের জন্য কেউ কোনো কথাই বললাম না। টেবিলের ওপর রাখা স্কেচ প্যাড আর তার পাশেই রাখা একটা ফুরবার ডামি মডেল। কাল রাতে কিছু অপ্রাকৃতিক ঘটনার সাক্ষী থেকেছো, তাই তো? শোনো অনিরুদ্ধ, এই কেস তোমার নেওয়া উচিত হয়নি। তন্ত্র কারোর উইশ লিস্টের প্রোডাক্ট না। শুদ্ধাচারের দ্বারা সাধনায় সিদ্ধ হতে গেলে আগে নিজেকে ভেতর থেকে নিঃস্ব হতে হয়, উজাড় করে দিতে হয় সর্বস্ব। বুঝলাম ওনার চোয়াল শক্ত হয়ে এসেছে। একটু বকলেন ঠিকই, কিন্তু তারপরেই আবার শুরু করলেন। এই ছবিটি আর এই ডামিটার দিকে ভালো করে লক্ষ্য করো। এই ড্যাগারের ওপরের অংশ অর্থাৎ পোমেলে সাধারণত বজ্র কিলয় বা অন্যান্য পিওর মোটিফের ফেস থাকে, যেটা এই সরঞ্জামটিকে আধ্যাত্মিক হাতিয়ার হিসেবে স্থিতিশীলতা এবং অনলস ধারাবাহিকতাকে প্রকাশ করে। কিন্তু এই স্কেচে কোনো হেরুকার মুখ অঙ্কিত নেই। হেরুকা মানে পূর্ব এশিয়ায় যাদের উইজডম কিংস বলা হয়? এরা সংবেদনশীল প্রাণীর রক্ষার্থে উগ্র প্রতিমূর্তি ধারণ করে, তাই এমন ভয়ঙ্কর লাগলেও এটি পবিত্র। কিন্তু এই স্কেচে রয়েছে উপদেবতার মুখ, যা নেগেটিভ ইভিল পাওয়ার অবশ্যই বিপরীত তন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে। এর নাম, গোত্র বা চরিত্র কিছুই আমি জানি না, তবে এটুকু তোমাকে জানিয়ে রাখি, হাতে বিশেষ সময় নেই। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না, এই স্কেচ সে পেল কোথায়? বজ্রতন্ত্রের উচ্চমার্গের সাধকরাও তো এত নিপুণ দক্ষতা দেখাতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে গেছি, মনে করিয়ে দিলে তুমি। একটা বিল্ডিং বানাতে একজন ইঞ্জিনিয়ার যেমন ব্লু প্রিন্ট স্কেচ বানিয়ে সেটা প্ল্যান করে, এটিও তাই। একটা বিশাল অভিশাপ জড়িয়ে আছে এই গোটা ঘটনায়। কিছু একটা এক্সিকিউশন খুব জলদি হবে, খুব জলদি। তোমার হাতে সময় কিন্তু ভীষণ কম। ছেলেটি কোথায় গেছিল, কি করেছিল, ইউ মাস্ট ইনভেস্টিগেট। জলে নেমেই পড়েছ তো, আর ডোবার ভয় কিসের? টেবিলে যে কখন 2 পেয়ালা চা এসেছিল খেয়াল করিনি দুজনেই। ঠান্ডা চাটুকু এক চুমুকে শেষ করে কাজে নেমে পড়লাম। জুলাই কথা হলো অমিতের সাথে। তার কাছে জানতে পারলাম অনি, সুপ্রতিমের শান্ত স্বভাব যেন রাগ আর বিরূপ আচরণে পরিণত হচ্ছে। ওর মায়ের মুখে শুনলাম আজ সকালে ব্রেকফাস্ট দেওয়ার আগে ও আমাদের বাড়ির নতুন চাকরকে অ্যাটাক করতে চায়। ওর কেন হঠাৎ এমন আচরণের পরিবর্তন, এসব জানার জন্য যখন ওর ঘরে যাই, তখন ওর মার মুখে আরো একটা ঘটনা শুনি। দেখ, আমার ঠাকুর দেবতায় খুব একটা বিশ্বাস নেই, কিন্তু ওর মার জোড়াজোড়িতে একটা মঙ্গলের জন্য যজ্ঞের আয়োজন করেছিলাম। ওর মা ভেবেছিল যে অশুভ ছায়া যেটা আমাদের মেইডের প্রাণ নিয়েছিল, সেটা মানে বুঝতেই পারছিস, সেটা সুপ্রতিমকেও কোনো ক্ষতি করতে পারে। আর সেই মতো আয়োজন করেছিলাম বগলামুখী যজ্ঞ। পুজো শেষ হওয়ার পর ঠাকুর মশাই বলেছিলেন বাধ্যতামূলক দান দেওয়ার জন্য কাঙাল দরিদ্র এদেরকে ডাকতে, আর উপাচার হিসেবে পশু পাখিদের সাতকর্ম দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই মতো ভিড়ও জমে যায় সেখানে। হঠাৎ সেই যজ্ঞের আগুন নিভে যায়। পুরোহিত মশাই তো অবাক, মানে তিনি বলেন, এ কি অনাসৃষ্টি।
তার চোখ বিস্ফারিত হয়ে তিনি পালিয়ে যান। আর আর বেদির ঠিক কাছেই একটা মৃত কাক পড়ে থাকে। মহাযজ্ঞ তো শেষ হলোই না, বরং বরং সকলে বলা বলি করতে লাগলো এক অশুভ ছায়া যেন আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। আমি তাকে আশ্বস্ত করলাম, হিমাচলের ট্যুরিস্ট স্পটগুলোর থেকে কোনো সিগনিফিক্যান্ট লিড পেলাম না। ওদের থাকার হোমস্টে থেকে শুরু করে গাড়ির ড্রাইভার কেউ কিচ্ছুটি বলতে পারল না। হাল প্রায় ছেড়ে দিয়েছি এমন সময় হালে পানি পেলাম। ঘটনাটা খুলে বলা যাক তবে। দুপুর 2টো বাজে তখন। বাইরে রোদ আর তাপ প্রখর। একটা লোক আমার গেটের বাইরে দাঁড়িয়ে আছে শেডের তলায়, হয়তো বিশ্রাম নিচ্ছিল। পোশাক দেখে চিনে নিতে অসুবিধে হয় না, সে আদিবাসী গোষ্ঠীর একজন। আমি উপরের বারান্দা থেকে তাকে দেখবার পর নিচে নামলাম, এগিয়ে গেলাম গেটের দিকে। উজ্জ্বল তামাটে গায়ের রং আর বেশ পেশিবহুল কর্মঠ চেহারা, বাহুযুগলে বেশ কিছু তাবিজ গোছের জড়ানো। প্রাণবন্ত চোখ দিয়ে সে শ্রদ্ধা জ্ঞাপন করছে এমনটাই বোধ করলাম। এই অসম্ভব তাপমাত্রায় বাইরে ঘুরে ঘুরে সে বিভিন্ন মূর্তি এবং মডেল বিক্রি করছে। ঝুড়িতে উঁকি মেরে দেখলাম সেগুলো কলকাতার বড় বড় দোকানে ঢুঁ মারলেও পাওয়া সম্ভব নয়। হঠাৎ চোখটা আটকে গেল একটা ছুরির সাইজের বজ্রকিলার দিকে। হাই গ্রিপ বজ্রকিলা। চিনতে পারার কারণ আগের দিনই স্যার আমাকে দেখিয়েছিলেন। তাকে ভেতরে নিয়ে এসে বসতে দিলাম। তার পরিচয় সংক্ষেপে যেটা জানতে পারলাম সেটা এক প্রকার আশার আলোর সন্ধানের মতো। তার নাম নিমাটা সাংপো, দক্ষিণ হিমাচলের কুরুপ নামের গ্রামের বাসিন্দা। কলকাতায় বছরে 2 বার আসে ব্যবসার জন্য, লোকাল হ্যান্ডক্রাফট ফেরি করতে। গোটা ঘটনা তাকে খুলে বলবার পর সে স্কেচ এবং সুপ্রতিমের ছবি দেখতে চাইল। সবটা শুনে আর দেখার পর সে হতচকিত হয়ে গেল। তারপর যা বর্ণিত হলো সেটা ছিল এই কেসের ক্লাইম্যাক্সের মূল অবতরণ পর্যায়ে। টোরাটো গোষ্ঠীর এক বিশেষ শাখা দক্ষিণ হিমাচলের পাদদেশে বসবাস শুরু করে। এদের বেশিরভাগ ছিল বজ্রযানের পৃষ্ঠপোষক। এদের তন্ত্রচর্চার প্রধান উদ্দেশ্য হয়ে ওঠে বিষকে জ্ঞানে রূপান্তরিত করা। তাই এরা প্রায়শই বিভিন্ন পবিত্র স্থান এবং ক্ষেত্রে তন্ত্রগণচক্রে একত্রিত হতো, যেখানে তারা নাচ গান, যৌন সহবাসে অংশগ্রহণ করত এবং নিষিদ্ধ খাবার যেমন মদ মাংস ভক্ষণ করত। এসব তারা করত লোকালয়ের বাইরে, কারণ এর উদ্দেশ্য যেমনই হোক না কেন, দৃশ্যত সেসব বেশ ডিস্টার্বিং। কিন্তু কখনো সেই গুপ্তবিদ্যার অপব্যবহার করে বহু দেশ বিদেশের বহু মানুষ রেমেডি নিতে আসতো তাদের সার্বিক কল্যাণের জন্য বা কার্যসিদ্ধির জন্য। পরিবর্তে যেটুকু দিত তাতেই তারা সন্তুষ্ট থাকত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নিমাটা, তুমি বাংলা বোঝো? জি সাহেব, কলকাতা আসা যাওয়া আকসার হতে থাকে। বেশ, তুমি যেটা জানো সেটাই বলো, কিছু বাদ দেবে না। বছর 3 আগের ঘটনা। আপনি যার ছবি দেখালেন তারা পরিবার নিয়ে এসেছিল ঘুরতে আমাদের শহরে। আমি তাদের গোটা ট্যুরে গাইড ছিলাম। যেদিকটা ওনারা উঠেছিলেন সেটা ছিল আমাদের গ্রাম থেকে মাত্র 15 কিলোমিটার। ক্রাউড সেখানে খুব বেশি ছিল না, তাই অফবিট স্পষ্ট ছিল। এই ছেলেটির বয়স তখন 18, কিন্তু ছেলেটি ছিল এক্কেবারে জিদ্দি। বাবা মায়ের বিগড়ে যাওয়া অলাদ হলে যা হয়, তার সাধ জাগলো সে ড্রাইভ করবে। আমার মনে আছে এই নিয়ে তার বাবার সাথে বেহেস হয় অনেকক্ষণ, কিন্তু ছেলের জেদ জিতে যায়। শর্ত ছিল আমাকে যেতে হবে তার সাথে। রাজি হয়ে যায় ছোকরা। হিমাচলের ওই সাইডে রাস্তা ফাঁকায় থাকে, গাড়িও স্পিড তুলল। আমার ওর ড্রাইভিং ঠিক লাগছিল না, রাফ ড্রাইভ করছিল। স্টিয়ারিং গ্রিপ দেখে বুঝেছিলাম এ নসিকিয়া। একটু ভয় পেয়ে গেছিলাম, ওকে বোঝালাম কিন্তু বুঝলো না। 3 পয়েন্টের কাছে একটা টার্ন নেওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারায় আর সোজা গিয়ে ধাক্কা লাগে একটা গাছে। কপাল জোরে রক্ষা পেয়েছিলাম, কিন্তু সামনে রাখা জলের গ্লাসটা এক নিমেষে শেষ করল সে। মুখে ভয়ের রেখা স্পষ্ট।
যে গাছটাতে গাড়ি ঠুকেছিল সেটা কুরুপের পবিত্র ট্রি ছিল। বুদ্ধ পূর্ণিমার দিন সেখানে হাবান হয়, সাধকরা সাধনার জন্য আসে, আর সেখানেই ঘটে যায় সেদিনের সেই খারাপ ঘটনাটা। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় একটি বাচ্চা মেয়েকে। সে আর কেউ না, সে ছিল কুরুপের দলপতির একমাত্র লাডলি। দেবতা নিজের উপর আঘাত সন্তানের ভুল হিসাবে মেনে নিলেও তার সামনে এক বাচ্চার হত্যা কখনোই মেনে নেবে কি? ওর বাবার টাকা আছে, গোটা গ্রাম কি করবে তার সামনে? কেউ কেউ প্রতিবাদ করেছিল, তাদের পুলিশ লাঠিচার্জ করে, ভুলভাল কেস দিয়ে আন্দার করে দেয়। আমি গ্রামে ঢুকিনি লজ্জায়। বহুবার মনে হয়েছে নিজের জানটা দিয়ে যদি সেদিনের প্রায়শ্চিত হয়, লেকিন আমার ঘরেও তো সন্তান আছে, এই ঘটনা চাপা পড়ে যায়। কিন্তু একটা জিনিস যেটা পুরো পিকচারে ফ্রেম হয়নি, সেটা হলো এত বড় একটা ঘটনার পরেও সর্দারের হাবভাবে গুস্সা দেখতে পাইনি। আচ্ছা, যে দলপতি অর্থাৎ যাকে তুমি সর্দার বলছো, সেও তন্ত্র সাধনা বা চর্চা করে? সেই জন্যই তো উনি সর্দার আছেন। গুপ্ততন্ত্রে আর উচ্চাটনে ওর মতো তান্ত্রিক গোটা হিমাচলে মিলবে না। উনি দেবীর সাধক। সুপ্রতিমের গলার কাছে একটা ক্ষত চিহ্ন আমি দেখতে পাই। দেবীর অভিশাপ বিফলে যাবে না বাবু। কি অভিশাপ? সে আমি জানি না, তবে বিপদ তো একটা হবেই। থ্যাংক ইউ নিমাটা। ও, এক মিনিট, এই এই ছবিটা দেখো তো। এই যে হাতলের ওপরে যে মূর্তির রূপ, এটা কি তোমাদের কোনো? সর্বনাশ হয়ে গেছে, আমাকে যেতে দিন স্যার, আমাকে যেতে দিন। 22শে জুলাই অগত্যা প্রফেসরের শরণাপন্ন হতেই হলো। ঘটনাটা স্যারকে খুলে বলাতে তিনি প্রথমে ভাবলেন, তারপর জিজ্ঞাসা করলেন, কোন দেবীর কথা বলেছে যেন? একজোটি দেবী। আচ্ছা, এবার বলো তো, তুমি কি অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করেছো? দিন 10 আগে একটা বাচ্চাকে স্বপ্নে দেখেছিলাম, আর এই তো সেদিন এখানে আসার আগে রাতে পিশাচের মুখোমুখি হয়েছিলাম। সে হারিম করা দৃশ্য। পিশাচ নয়, প্যারাসাইট। চলো একটু মাইথোলজিক্যাল জ্ঞান গপচানো যাক। এই যে একজোটি দেবী, ইনি নীলতারা নামেও পরিচিত। ইনি নিজে যেমন গোপন মন্ত্রসমূহের রক্ষা করেন, তেমনি তার নিজের মন্ত্রটিও গোপন। আই ডি নট গেট দ্যাট। মন্ত্র রক্ষা করেন মানে? মন্ত্রের রক্ষয়িত্রী রূপে তিনি তার পূজারীদের ডাকিনী বিদ্যার প্রতীকগুলি বুঝতে সাহায্য করেন এবং তন্ত্রপথে সাধনার যথাযথ সময় ও পরিবেশ নির্বাচনেও হেল্প করেন। প্যারাসাইটের কথা আপনি যেটা বললেন, কার্স, দেবী রুষ্ট হলে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। তিনি যখন যোগীদের কাছে আবির্ভূত হন, সে ভয়ঙ্কর বেশ রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো। তীক্ষ্ণ চিৎকারে কথা বলতে বলতে তার চোখ জ্বলে। কোনো কোনো সময় তিনি মানুষের দ্বিগুণ আকার নেন। সেই সময় তিনি অস্ত্র বের করেন এবং ডাকিনীরা তাকে রক্তে ধুইয়ে দেয়। যাকে উদ্দেশ্য করে অভিশাপ দেওয়া হয় তার সর্বনাশ হয় অনেক পরে, কিন্তু তার আপনজনের সর্বনাশ হয় আগে। প্রথমে সেই পরজীবী তার প্রাণ আর ইচ্ছা শক্তি শুষে নেবে। ধীরে ধীরে সে খুঁজবে আরও শিকার। ওই ছেলেটির পরিবারের লোকেদেরও বিপদ প্রায় চৌকাঠে। প্রাণ শঙ্কা, নির্মম আর অমানসিক ভাবে। তার আবাস হয়তো তোমরা পেয়েছো আগেই। ওই মেয়ের আর পোষ্য, ইনফ্যাক্ট তুমিও হতে পারতে। আর বাচ্চা মেয়েটির আমার স্বপ্নে আসাটা? স্পিরিচুয়াল এমপ্যাথ। তোমার মধ্যে একটা সেন্স অফ এবিলিটি কাজ করে কোনো মানুষের অপ্রকাশিত আবেগ বোঝার, সে জীবিত হোক কিংবা মৃত। তুমি বছর 3 আগে সেই বাচ্চা মেয়েটির ভিশন দেখেছো তার আনন্দের জীবনে নেমে আসা নাইট মেয়ার। শোনো অনিরুদ্ধ, এই পৃথিবীতে প্রতিটা কারণের উদ্দেশ্য থাকে, আর যার মমতায় আমাদের সুখ সমৃদ্ধি, তার লীলা বোঝার সাধ্যাধিকার। জুলাই অবসন্ন শরীর, কালকের বিভীষিকাময় রাতের কথা বারবার চোখের সামনে ভেসে উঠছে।
মৃত্যুর সাথে সাক্ষাৎকারী ইহলোকের জল বাতাসের স্বাদ পেলেও তাও যেন সে বিশ্বাস করতে পারে না সে জীবিত। কাল রাতে ফোন আসে অমিতের। হ্যালো অনি, একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? সুপ্রতিম আত্মহত্যার চেষ্টা করেছে অনি। এটা হওয়ারই ছিল। স্যার বলেছিলেন ভিকটিম আগে তার পরিবার, তারপর নিজের ক্ষতি করবে। স্যারের বাড়ি থেকে সোজা চলে যাই সেখানে। রাত তখন 11:15। কাল যেন শহরতলির চোখে ঘুমটা একটু আগেই নেমেছিল। রাতের আকাশে এক ফালি চাঁদ দানবের মতো দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড অট্টালিকার ঠিক মাথার উপরে। গোটা বাড়িটাকে যেন অন্ধকার বন্য জন্তুর মতো গ্রাস করেছে। ভেতরের বাতাস বারবার কানে কানে এসে বলে যাচ্ছে, চলে যাও, চলে যাও, সে খেপেছে, চলে যাও। ভেতরে ঢোকার সাথে সাথেই কেন জানি না একটা অদ্ভুত অস্বস্তি বোধ করলাম। কোনো নেগেটিভ এনার্জির উপস্থিতিতে আমার ষষ্ঠ ইন্দ্রিয় অ্যালার্ট হয়ে যায়। এই ক্ষমতা আমার অজানা নয়, কিন্তু অজানা এরপর ঠিক কি অপেক্ষা করছে। দরজা খোলা, বাড়ির দক্ষিণ দিক থেকে আসা একটা ম্রিয়মাণ আলো গোটা অন্ধকারের মধ্যে দিক নির্দেশ করছে। প্রকৃতির সকল স্বাভাবিক নিয়ম যেন প্রবেশদ্বারের পা রাখার সাহস করেনি। অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করছে। যত বেশি অন্দরমহলে প্রবেশ করছি ততই যেন একটা আষ্টে পচা গন্ধে দম বন্ধ হয়ে আসবার উপক্রম হচ্ছে। মনে হচ্ছে স্যাঁতস্যাঁতে সিক্ত জলাভূমির উপর আমি আছি, আর কাছেই আছে সেই মূর্তিমান পিশাচের মতো দেখতে প্যারাসাইটটা, যেন আমার জন্য প্রহর গুনছে। হঠাৎ সেই অপার্থিব নিস্তব্ধতার বক্ষ ভেদ করে একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন প্রচণ্ড যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠল। অমিতের স্ত্রীর গলা না? হ্যাঁ, তাই তো, এটা তো সুচরিতার স্বর। ভ্রম তখনও কাটেনি, আবারও শুনতে পেলাম পরিত্রাহী গলায় সাহায্যের আরতি। বাঁচাও! এবার পুরুষ কণ্ঠ। চিনে নিতে অসুবিধে হলো না। অমিত। আওয়াজ আসছে সেই আলোকিত স্থান থেকে। তখনও আমার স্নায়ু নিয়ন্ত্রণে। বিপদের সময় কোনো আগ্নেয়াস্ত্র যথেষ্ট না যদি মগজাস্ত্র সঠিক কাজ না করে। ঘরে ঢুকতেই যে নারকীয় দৃশ্যের সাক্ষী থাকলাম, তার জন্য হয়তো কোনো প্রস্তুতি যথেষ্ট নয়। ঘরের মাঝখানে সংজ্ঞা হারিয়ে পড়ে আছে সস্ত্রীক অমিত, আর মাঝখানে বসে আছে সুপ্রতিম, সাধকের মতো আসনে বসে, তার সামনে রাখা একটি নগ্ন নারী মৃতদেহ। বাম দিকে সুরা আর ডান দিকে একটি মৃত পশু। এই যে বিপথগামী পদক্ষেপ। যে সমস্ত উপকরণ জীবনকে নিম্নগামী করে সেগুলিকে প্রয়োগ করেই জীবনের উত্তরণ ঘটানো সম্ভব বলে মনে করেছে সে। বিবেচনাহীন খাওয়া, মদ্যপান ও যৌনতা, এই তিনটি মানব জীবনকে নিচে নামিয়ে দেয়। তন্ত্রযোগের ক্রিয়ায় এই তিনটি উপকরণকে সুপ্রতিম জীবনের উত্তরণ ঘটানোর লক্ষ্যে ব্যবহার করতে চাইছে। আমার উপস্থিতি সে টের পেয়ে নিয়েছে। হাত কয়েক দূরে মাটিতে শায়িত অমিত আর তার স্ত্রী, তাদের বেষ্টনী হিসাবে চক দিয়ে অঙ্কিত ত্রিভুজ। ফোনটা আমি করেছিলাম তোমায়। চোখ বন্ধ করে সুপ্রতিম বলল। আমি তখনও বাকরুদ্ধ, যেন কোনো এক অদৃশ্য ক্ষমতা আমাকে অসাড় করে রেখেছে তার মন্ত্র বলে। কি শরীর বুঝি বাদ সাধছে? তুমি সম্মোহিত, তবে খুব বেশি সময় আর কারো হাতেই নেই। আজ মহামিলনের রাত। আজ আমি হব সর্বাধিপতি। নিয়ম আমি গড়ব, নিয়ম আমি ভাঙব, আর আমি হব একমাত্র নিয়ম। সুপ্রতিম, পাগলামি করো না। যে পরজীবী তোমার মধ্যে বাসা বেঁধেছে সে তোমাকেও সবশেষে হত্যা করবে। বড্ড বোকা আর ন্যারো থট প্রসেস তোমাদের। তবে কার্টেন টানার আগে একটু কারেক্ট করে দিই। আমি বরাবর ক্ষমতাকে আমার ঊর্ধ্বে ভাবিনি, তাই আমি কখনো ঈশ্বর বিশ্বাস করিনি। ঈশ্বর ক্ষমা করে তাদেরও যাদের কাছে সেটুকু অনুদান মনে হয় অপরচুনিটি নয়। এমন শক্তি থেকে কি হবে? তোমার নোংরা মুখে ভগবানের নাম নিও না।
আমার জীবনে যে অভিশাপ দেবী আমাকে দিয়েছে তা আমার কাছে উপহার। যে পরজীবী আমাকে নিয়ন্ত্রণ করেছে সে বিবেক বুদ্ধিহীন হিংস্র মানুষের মতো ভাবতে পারে না। আমি এতদিন সাটানের হাতে আমোঘ অস্ত্র চেয়েছিলাম, কিন্তু দেখলাম আমার স্থান তার উপরে। তাই প্রথমে নিজে বশ হলাম, তারপর তাকে বুঝলাম। তার খিদে, তার শক্তি, তার দুর্বলতা সব চিনলাম। জানেন তো, এতদিন মানুষকে মানসিক শান্তি দিয়ে আমি ভালো আর খারাপ ভাবনার ভারসাম্য রক্ষা করতে পেরেছিলাম। আর তাই আপনাদের মহান ভগবান আমার উপর কৃতজ্ঞ। সে আমাকে এটুকু তো ফেভার করবেই। অনেক আগে তোর গলানোর নাক আমি কেটে দিতে চেয়েছি, সেদিন রাতেই হয়ে যেত, কিন্তু মরণ তোর সেদিন ছিল না। সরি, তুই তোকারি করে ফেললাম। তাতে কি, এত চাপ মাথায় এত কিছু ধরলে হয় না। তবে আজ অসম্পূর্ণ কাজ শেষ করব। তার মানে তুমি জেনে বুঝে? ইয়েস। সেদিনের দুর্ঘটনার পর আমি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারি নিজের মধ্যে। বুঝতে একটু দেরি হয়। একই শরীরে আমার মতো শয়তান কেউ বাস করছে, যে আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি বশীভূত হয়। আমি তাকে শরীর দিই, সে আমাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু একটা লিমিটেশন ছিল। এই পরজীবীর প্রয়োজন জীবনী শক্তি। তাই প্রথমে বাড়ির কুকুরকে দিয়ে শুরু করলাম। প্রথমেই মানুষের উপর আঘাত আসলে সন্দেহ হবে সবার, তারপর আবার মেইড। তারপর বেশ কিছুদিন আর শিকার পাইনি। খুব দুর্বল হয়ে যাচ্ছিল সে। ধীরে ধীরে সে আমার শক্তির দিকে ঝুঁকল। তার মধ্যে নাক গলাতে আসলি তুই। আমি হাতে চাঁদ পেলাম। ভাবলাম তোকে গিললে এর খিদে কিছুদিন কমবে, ততদিন পূর্ণিমা চলে আসবে। আজ এই সাধনা করার পর আমার পরম ধন্য পিতামাতাকে এর উদ্দেশ্যে উৎসর্গ করলেই চিরতরে আমি আর সে এক হয়ে যাব। তারপর আর বিশেষ নিয়ম মেনে তাকে খাওয়াতে আমার হবে না। যখন যেটুকু পাবে সেটুকুই, আর মালিককেও কামড়াতে হবে না। আরে, আমার কুকুরটাও দু একবার আমাকে কামড়িয়েছিল, কিন্তু এ কামড়াবে না। আই উইল বি অমনিপোটেন্ট। তুমি অমনিপটেন্ট নয়, ইনকম্পিটেন্ট। নয়তো ছোট থেকে এই কনসেন্ট আর বাউন্ডারির মানে বুঝতে। প্রেম প্রস্তাব অস্বীকার করা একটি মেয়েকে তুমি মলেস্ট করতে গিয়ে জুতো পেটা খেয়েছিলে না? পরে সে কথা জানাজানি যাতে না হয়, তাই তার প্রোফাইল হ্যাক করে গোপন তথ্য জোগাড় করে ফাঁসানোর হুমকি দাও। তুমি সেদিনও কাপুরুষ ছিলে, আজও কাপুরুষ। এসব নিম্নমানের সাধনা করে উচ্চস্থান পাবে ভাবছ? অন্ধকার যতই জমাট হোক, একটা আলোক বিন্দু তাকে বিচ্ছিন্ন করে দিতে পারে। কে সেই আলোক বিন্দু? তুই। মানুষকে মানসিক যন্ত্রণা দেওয়াটা পানিশমেন্ট ভাবতে ভাবতে আমি ভুলেই গেছিলাম শরীর আর মন আলাদা কোথায়। শূন্য করতে হলে খোলস রেখে কি হবে? এই যে আজ 4টে লাশ গুম হবে, এদের মনের খবর কারা বুঝবে? বাবা আমাকে অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, আর মা অনেক ঠাকুর দেবতার কাছে মানত করেছে, কিন্তু ভুলে গেছে এই পৃথিবীর বুকেই নরক আছে, আর সেটা মানুষের মনে। কোনো শুভ অশুভ শক্তির অস্তিত্ব নেই, সব মানুষের নিজের ইচ্ছার ফলাফল। তাহলে কেন সাধনা করছো? বড় বেশি নীতি পুলিশ সাজো তুমি। তোমাকে দিয়েই তাহলে শুরু করি। এরপর সে চিৎকার করে আহ্বান জানালো কোনো এক অসীম দুষ্ট সত্তাকে, আর তার গলার কাছে ক্ষতটা বড় হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো কালো কুচকুচে এক সরীসৃপ। সুপ্রতিমের চোখ মুখ যেন বিকৃত আকার ধারণ করতে লাগলো, সাদা চোখটা যেন ঠিকরে বেরিয়ে আসছে। অবশেষে এক লাফে বেরিয়ে এলো সেই পরজীবী সরীসৃপটি। গোটা ঘর বরফের মতো হিমশীতল হয়ে গেল। তার লিকলিকে শরীর থেকে বারবার বেরিয়ে আসছে লালায়িত জীব, আর অগ্নিকুণ্ডের মতো চোখ যেন ক্ষিপ্রতার সাথে দেখছে। আমি তখনও যেন অদৃশ্য কোনো বন্ধনে আবদ্ধ। শরীরের সামগ্রিক বল দিয়েও এক চুল নড়াতে পারছি না শরীরটাকে। প্রাণীটি আপাদমস্তক আমাকে মেপে নিচ্ছে। ওদিকে এক মুহূর্তের জন্য আমার চোখ চলে গেল সুপ্রতিমের দিকে। সে যেন কাঠের মতো স্থির হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ, চোখ স্থির এবং অক্ষিগোলক অনুপস্থিত।
যেন তার প্রাণভোমর এই বিকৃত পিশাচ তাকে সে লেলিয়ে দিয়েছে হত্যালীলায় মেতে ওঠার জন্য। প্রাচীনকাল থেকে তার ক্ষুধামান্দ আজ সে ঘোচাবে 3টে জীবন্ত শরীরকে শিকার করে। তার প্রথম শিকার হতে চলেছি আমি। হঠাৎ সুচরিতার গোঙানি শুনতে পেলাম। বোধহয় সংজ্ঞা ফিরে পেয়েছে সে। শক্তিহীন অবস্থায় সেই অসহায় মা সর্বস্ব দিয়ে বলার চেষ্টা করল, ওরে আমার সন্তানকে তুই মুক্তি দে, শয়তান শয়তান দোহাই তোর, মুক্তি দে, মুক্তি দে। তার যন্ত্রণা ক্লিষ্ট কান্নায় মায়ের মমতাময় অনুরোধ অগ্রাহ্য করে খুঁজতে খুঁজতে আরও এগিয়ে এলো সেই সরীসৃপ। আর ঠিক তখনই ঘটে গেল এক চমৎকার। একটা দমকা হাওয়া ঘরে ঢুকে নিভিয়ে দিল সমস্ত প্রজ্বলিত অগ্নিশিখা। ক্ষণিকের জন্য অন্ধকারে ঢেকে যাওয়া ঘর আবারও উজ্জ্বল হয়ে উঠল। প্রকট হলো একটা ঘোলাটে সাদা জ্যোতি। এক প্রায় নগ্ন নারী মূর্তির আবির্ভাব হল। তার শরীর সাপ দ্বারা, পুষ্পস্তবক আর হাড়ের অলঙ্কার দ্বারা আবৃত। তার বাম হাতে সে একটি পূর্ণাঙ্গ খুলির কাপ বহন করে ধরে আছে। ডান হাতে তিনি বজ্র লাঠি ধরে রেখেছে। কালো ঝড়ের মেঘ তার চারপাশে ঘোরাফেরা করছে। তার কপালের মাঝ বরাবর প্রজ্ঞার 3য় চোখটি প্রশস্ত। আলোর তীব্রতায় চোখ ধাঁধিয়ে যাবার মতো হলেও স্পষ্ট দেখতে পাচ্ছি তাকে। চোখ বন্ধ করে অনুভব করতে চাই না। বুঝলাম স্বয়ং মা এসেছে। নিমিষের মধ্যে শুনতে পেলাম ওই নরকের পিশাচের আর্তনাদ, আর শুনতে পেলাম সুপ্রতিমের ভয়ার্ত চিৎকার, যেন কেউ তাকে শাসন করছে তার বেয়াদবির জন্য। আর তারপর এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে আমিও লুটিয়ে পড়লাম মাটিতে। যখন চোখ খুললাম তখন দেখলাম বাড়িতে শুয়ে আমি। স্যারের আসার কথা। বলতে বলতে ভেতরে ঢুকলেন তিনি। গোটা বিষয় খুলে বললাম তাকে। আগের দিনের মতো অভিব্যক্তি ছিল না, বরং মেঘ কেটে গিয়ে যেন ঝলমলে রোদ দেখতে পেলাম। ঈষৎ হাসলেন, হেসে বললেন, তোমার প্রস্থানের পর আমিও তোমার পিছু পিছু যাই। কেন জানি না তোমাকে একা ছাড়তে ভরসা পাই। তোমাকে বললে তুমি আমার জীবনের কথা ভেবে কখনোই অ্যালাউ করতে না। তবে মাঝ রাস্তায় গাড়ি গেল খারাপ হয়ে, আর তুমি ততক্ষণে হারিয়ে গেলে। এক্স্যাক্ট লোকেশন জানতাম না, তাই ওই জোড়াতালি মেরে জোগাড় করলাম ঠিকানা। তবে ক্লাইম্যাক্স আর দেখা হলো না। মায়ের লীলা দেখার সৌভাগ্য আমার মতো অদমের হলো না। এইসব আপনার ডিপার্টমেন্ট। তন্ত্রমন্ত্রের খুব বেশি জ্ঞান নেই আমার। শক্তি অনুভব করতে সাধক হওয়ার প্রয়োজন নেই। মনের শুদ্ধতা আর সঠিক উদ্দেশ্যই আসল। সুপ্রতিম পাপের সমুদ্রে ডুবে গেলেও তার মায়ের মাতৃত্ব সেলফলেস ভাবে মৃত্যুর আগে প্রকাশ পেয়েছিল। তন্ত্র সাধনা করেও অলওয়েজ সিদ্ধি লাভ করা যায় না। আর দেবীর দেখা তো অনেক দূর, কিন্তু এক মায়ের আরতি শুনে আরেক মা কি আর স্থির হয়ে থাকতে পারে? মানে স্বয়ং দেবী? হ্যাঁ, উনি হলেন পালডেন লামো, তিব্বতীয় বৌদ্ধ ধর্মের উগ্র রক্ষকদের মধ্যে সবচেয়ে কঠোর। তিনি একজন ক্ষুব্ধ মায়ের মতো বিচক্ষণ, আর সন্তানদের রক্ষা করেন। মায়ের এমন ভয়ঙ্কর রূপ? সে তো আমাদের অভিভাবক রেগে গেলেও অগ্নিমূর্তি ধারণ করে। এই যে তুমি আমার কাছে কতই ভকা খেয়েছো কলেজে। উনি সিদ্ধারা, প্রজ্ঞা পারমিতার উগ্র মাতৃরক্ষক। বৌদ্ধরা অনেকে বজ্র সরস্বতী নামেও চেনে। আচ্ছা, ওই স্কেচ প্যাডে যে অপদেবতার মুখ ছিল ওই ফুরবাতে, সেটা? ঈশ্বরকে বদনাম করতে শয়তানের ফিউটাইল স্টেপ। ভেবেছে এভাবে তার পবিত্রতা নষ্ট করা যাবে। ঈর্ষা, লোভ, এগুলোই তো শয়তান। এর আবার আকার আছে নাকি? তবে একটা জিনিস, সুপ্রতিমের কি হলো? ওয়েল, অমিত এবং তার স্ত্রী ভালো আছে, মানে কাকতালীয়ভাবে একদম চাঙ্গা। আর সুপ্রতিম অথর্ব হয়ে গেছে, শুধু দেখতে শুনতে আর খেতে পারছে শুনলাম। সবটা এত জলদি হলো যে তালগোল পাকিয়ে যাবার মতো। দেবীর আবির্ভাবে শারীরিক আর মানসিক অশুভ শক্তির বিনাশ হয়। আর সেই সাথেই যারা মাকে বিশ্বাস করে এবং সাহস দেখায়, তারা
মায়ের আশীর্বাদ পায়। মা কিছু না কিছু দেবেই তাকে। আপাতত ঘুম দিক। রাত জেগে বই লিখে যতটা না ঘুম উড়েছে তার থেকে বেশি উড়েছে এই প্যারানর্মাল কেসগুলোর দৌলতে। আপনি বরং আজকের লাঞ্চটা সেরেই যান। 2রা অগস্ট। অমিতের ফোন পেলাম। ধন্যবাদ জ্ঞাপন করেছে। সন্তান যতই দোষ করুক, সন্তানই তো। তার প্রাণ রক্ষার পরিবর্তে এভাবে প্রতিবন্ধী হয়ে যাওয়াটা হয়তো ওরা স্বীকার করে নিয়েছে। আরও একটা খুশির সংবাদ যেন দীর্ঘ রাতের পর নতুন সকালের মতো এসেছে আমার জীবনে। আমার লেখা বইটা অবশেষে নমিনেট হয়ে পুরস্কৃত হতে চলেছে আন্তর্জাতিক মহলে। দেবী শুধু সংহার করেননি দুষ্টকে, তিনি যেন এক সাধারণ লেখককে আবার কলম ধরতে বললেন।